হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। গতি অধ্যায়ের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম সবার কি মনে আছে? আজকের ভিডিও দেখার পূর্বে অবশ্যই গতি ক্লাস 1, গতি ক্লাস 2 এবং গতি ক্লাস 2 এর একটা ছোট্ট পার্ট, ছোট্ট একটা ভিডিও হিসেবে আপলোড দেওয়া আছে, ততটুকু দেখে আসতে হবে। তাহলে আমরা আজকে থেকে প্রসিড করতে পারবো, নাহলে কিন্তু কিছুই বুঝবো না। তোমরা প্লেলিস্ট হিসেবে ইউটিউবে এবং আমাদের এক্সপ্লোরার্স চয়েস ফেসবুক গ্রুপে এই ভিডিওগুলো খুবই সুন্দর এবং সাজানো গোছানোভাবে পেয়ে যাবে। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা ছিল গতি, তাই না? শুরুটা করেছিলাম গতি দিয়ে। এই গতি কাকে বলতাম? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যদি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে তার গতি। এবার এই গতি সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে দূরত্ব এবং সরণ। যেখানে সরণ ছিল স্কেলার নাকি ভেক্টর? সরণ ছিল ভেক্টর আর দূরত্ব ছিল স্কেলার, তাই না? স্কেলার রাশি কারা? যাদেরকে প্রকাশ করতে মানের প্রয়োজন পড়ে না, মানের প্রয়োজন পড়ে, দিকের প্রয়োজন পড়ে না। আর ভেক্টর রাশি কারা? যেসব রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানেরও প্রয়োজন পড়ে এবং দিকেরও প্রয়োজন পড়ে, তারা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, আচ্ছা, এবার আমরা সরণ এবং দূরত্ব এই দুটো চিনতে শিখেছি। আমি আরেকবার একটু দেখিয়ে দিই। মনে করো একটা ব্যক্তি এ অবস্থানে আছে এবং সে এখান থেকে এইরকম 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 পথে ঘুরে ঘুরে বি বিন্দুতে আসলো। তাহলে এই যে পুরো বক্রপথটা, এই পুরো বক্রপথের দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, বক্রপথের দৈর্ঘ্য, সেটাই হবে তার দূরত্ব, ডিস্টেন্স, দূরত্ব। অর্থাৎ দূরত্ব সে এক্স্যাক্টলি যেই পথটা মেনটেন করে চলে, এক্স্যাক্টলি যে পথে চললো সেই পথের দৈর্ঘ্য। আর সরণ কোনটা? সরণ বের করার জন্যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মাঝে একদম সরাসরি একটা রেখা টানতে হয় এবং এই রেখার যে দৈর্ঘ্যটা হবে সেটাই হচ্ছে আমাদের সরণ। সরণ, এবার এই সরণটা কি একটা ভেক্টর রাশি না? ভেক্টর কোয়ান্টিটি। এবং প্রত্যেকটা ভেক্টর কোয়ান্টিটি কি থাকে বলতো? একটি স্পেসিফিক ডাইরেকশন বা একটি নির্দিষ্ট দিক। এবং এই দিকটা কোন দিকে হয় বলতো? আদি অবস্থান থেকে বা আদি বিন্দু থেকে আদি বিন্দু হতে প্রান্ত বিন্দুর দিকে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে আমরা যদি এই ব্যক্তির সরণকে দেখাইতে চাই যে প্রথমে সে এতে ছিল, বিতে পরে গেল, তাহলে তার আদি অবস্থান কোনটা হবে? এটাই তার হচ্ছে আদি অবস্থান, আর এইটা হচ্ছে তার শেষ অবস্থান। শেষ অবস্থান, তাহলে আদি বিন্দু থেকে শেষ অবস্থানের দিকে বা প্রান্ত বিন্দুর দিকে। দ্যাট মিনস তুমি তীর চিহ্ন যে কোনো জায়গায় দিতে পারো, এই সামনেও দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভরাট করতেই হবে এমনও না, ভরাট না করলেও চলে, জাস্ট নর্মালি এমন একটা চিহ্ন দিবা। ধরো একটা ভেক্টর এখান থেকে আদি বিন্দু এখানে এবং পরের বিন্দুটা এই জায়গায়, তাহলে কি করব? আমরা নর্মালি দুইটা যোগ করব,
তারপরে এইরকম চিহ্ন দিয়ে দিব। এবং এই ভেক্টরটার নাম কি হবে বলতো? এই ভেক্টরটাকে যদি প্রথমে বলি এ এবং এরপরে বলি বি, তাহলে এই ভেক্টরটা হবে এ বি, এরকম তীর চিহ্ন এ থেকে বি এর দিকে। একইভাবে আমরা যদি এই জিনিসটাকে বলতাম বি থেকে এ, বি এরপরে এ, এইটাকে এবার বলতেছে আদি অবস্থান, আর এটাকে বলে দিলাম প্রান্ত, বা এটা এ বি না বলে অন্য কিছু বলি, এম এন বললাম, এম আর ওটা হচ্ছে এন। এম এন বললে এই ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করবো বলতো? আদি থেকে প্রান্তের দিকে, দ্যাট মিনস তীর চিহ্নটা এইভাবে হবে, এবং এই ভেক্টরটাকে প্রকাশ করতে হবে এম এন দেওয়ার পর এরকম ভেক্টর হিসেবে। এবার ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ভেক্টরের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ভেক্টরটা যেহেতু দিকের উপর নির্ভরশীল, সেহেতু কেউ যদি এ থেকে বি এর দিকে যায়, তাহলে বি থেকে যখন সে এ তে আসবে তখন এই জিনিসটা উল্টে যাবে না? কি বললাম? কেউ যদি এ থেকে বি তে যায় তাহলে তার ডিরেকশন হচ্ছে এইটা, এ থেকে বি এর দিক হচ্ছে এই দিকে। এবার কেউ যদি বি থেকে এ তে আসে তাহলে তার দিক কোনটা হবে? তার দিক হবে এইটা, সেটা হচ্ছে বি থেকে এ। ঠিক আছে, বোঝা গেল? কি কি বললাম? কেউ যদি এ থেকে বি তে যায় তাহলে আদি বিন্দু এ এবং প্রান্ত বিন্দু হচ্ছে বি, তখন ভেক্টরটা সাইন কিরকম হবে? এ থেকে বি এর দিকে, অর্থাৎ এ বি দেওয়ার পর উপরে বার। কেউ যদি বি থেকে এ বিন্দুতে আসে তাহলে বি বিন্দুটা হচ্ছে তার আদি বিন্দু আর এ হচ্ছে শেষ বিন্দু, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? এইভাবে। তখন ভেক্টরটা আমাদের এরকম হয়ে যাবে বি থেকে এ এই পথে, এবং এইখানেও তীর চিহ্নটা এরকম ভাবে ঘুরে যাবে। ঠিক আছে, আমি ডট ডট দিলাম যেহেতু এই পুরো জিনিসটা আমরা হাইপোথেটিক্যাল আলোচনা করতেছি এই জন্য। ওকে, আশা করি ক্লিয়ার। এবার ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা জানো কি? সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু হবে মাইনাস বি এ। রিজনটা কি? খেয়াল করো, এই পথের দৈর্ঘ্য আমাদের কাছে দেওয়া আছে 5 মিটার। ঠিক আছে, ধরে নাও যে এ থেকে বি পর্যন্ত 5 মিটার। এই দিকটাকে আমরা কালকে দেখলাম, ডান দিকটাকে আমরা কি বলি? পূর্ব দিক বলি না? পূর্ব দিক বলি তো নাকি? তাহলে আমরা যদি বলি যে সে 5 মিটার পূর্ব দিকে গেল, তাহলে যখন সে বি থেকে এতে আসবে তখন কি বলতে হবে? 5 মিটার পশ্চিমে গেল, তাই না? তাহলে এই যে বললাম ডান দিক পূর্ব দিক, এই যে বললাম বাম দিক পশ্চিম দিক, এরা পরস্পর বিপরীত দিক না? আর বিপরীত চিহ্নটাই নেগেটিভ জিনিসটা নির্দেশ করে। এই যে মাইনাস সিম্বল, ফিজিক্সের ক্ষেত্রে মাইনাস চিহ্ন বিপরীত দিক, এটা ভেক্টরের ক্ষেত্রে। ভেক্টরের ক্ষেত্রে মাইনাস চিহ্ন বিপরীত দিক নির্দেশ করে। ওকে, তাহলে কেউ যদি বলে যে সে এ থেকে বিতে গেছে, আর কেউ যদি বলে কেউ বি থেকে এতে আসছে, তাহলে তারা পরস্পর কি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, কিন্তু মান দুইটা হয়েছে পরস্পর ভিন্ন, যার কারণে কখনোই এ থেকে বিতে সরণ আর বি থেকে এতে সরণ সমান হবে না। এটাকে আমি এইভাবে বললাম এস এ থেকে বি, এরকম ভাবে দিলাম এ থেকে বি, তো এরকম চিহ্ন দিলাম। সরণ ভেক্টর রাশি, তাই আমাদেরকে উপরে কিন্তু ভেক্টর সিম্বল দিতেই হবে। সরণ এ থেকে বি আর সরণ বি থেকে এ, দুইটা কিন্তু পরস্পর সমান হবে না। কারণ কি? কারণ এদের মান একই হলেও
দিক একই নয়, দিক পরস্পরের বিপরীত না। এ থেকে বি মানে এই দিকে, বি থেকে এ মানে এইখানে দাঁড়ায় দেখাইতে হবে এই দিকে, তাই না? এই জন্য এ বি আর বি এ দুটা কিন্তু একই জিনিস না, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আর আরেকটা কিন্তু সুন্দর সম্পর্ক লেখা যায় যে এ বি, এস এ থেকে বি, অর্থাৎ এ থেকে বি পথে সরণ, এই সরণটা কিন্তু আবার নেগেটিভ হবে এস বি থেকে এ। কেন এরকম হচ্ছে? দেখো, বি থেকে এ আসা মানে কি? বি থেকে এ আসা মানে তীর চিহ্ন এই দিকে। যখন তার সামনে তুমি অতিরিক্ত একটা মাইনাস দিয়ে দিবা তখন কি হবে? তখন চিহ্নটা, তার দিকটা উল্টে যাবে না? চিন্তা করো, একটা জিনিস, একটা ভেক্টরের চিহ্ন হচ্ছে এইটা, তুমি যখন তার সামনে একটা মাইনাস লাগাই দিবা তখন কি বললাম যে মাইনাস চিহ্ন বিপরীত দিক নির্দেশ করে। তাহলে এই মাইনাস চিহ্ন যখন তুমি এখানে ঢুকাই দিবা তখন ফাইনাল আউটপুট কিন্তু তুমি পাবা হচ্ছে এইরকম, অর্থাৎ মাইনাস লাগাই দিলে দিক উল্টা হয়ে গেল। বোঝা গেছে? এই জন্যই আমি বলছিলাম যে এ বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি এ। ওকে, আরেকটা সুন্দর কথা বলি। সুন্দর কথাটা হচ্ছে এই যে ডিস্টেন্স, যেটা ডিস্টেন্স এ থেকে বি আর এটা কিন্তু ডিস্টেন্স বি থেকে এ এর সমান হবে। ধরো এই পথেও যদি যায়, এরকম করেও যদি যায়, তারপরও বি থেকে এ ধরলাম এই পথে গেল, তারপরেও কিন্তু বি থেকে এ আর এ থেকে বি সমান হবে। বোঝা গেছে? কেন হবে? কারণ দেখো, পথ তার কত, এটা কি শুধু মান নিয়ে কাজ করে? এই সরলের ক্ষেত্রে মানও প্রয়োজন ছিল, দিকও প্রয়োজন ছিল। মান সমান হয়েছে কিন্তু দিক সমান হয় নাই। দিক সমান হয় নাই, আমরা এই জন্য তাকে সমান বলি নাই। কিন্তু স্কেলার রাশি কি নিয়ে ডিল করে? শুধু মান নিয়ে, তাই না? তাহলে যখন তুমি মনে করো এই হচ্ছে তোমার বাড়ি, এই হচ্ছে তোমার বাড়ি আর এই হচ্ছে বটগাছ। তোমার বাড়ি থেকে বটগাছের দূরত্ব হচ্ছে 5 মিটার। তুমি বাড়ি থেকে হেঁটে যদি বটগাছের কাছে যাও তাও তোমাকে 5 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। যদি বটগাছ থেকে হেঁটে বাড়িতে ফিরে আসো তাও তোমাকে কিন্তু 5 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এই জন্য দূরত্ব কিন্তু দুই ক্ষেত্রেই সমান। এই জায়গায় যদি D1 বলি, এটাকে যদি D2 বলি, তাহলে কিন্তু দুইটাই সমান হবে আমাদের। বোঝা গেছে? বাট যখন সরণ, তখন কিন্তু দুইটা সমান হবে না, কারণ সরণের ক্ষেত্রে দিকের ব্যাপার আসে। প্রথমবার দিক হচ্ছে ওই দিকে, পরের বার দিক হচ্ছে এই দিকে। এই যে এই দিকে না দিকটা, বোঝা যাচ্ছে তো নাকি? না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, কারণ এরা কেবল মান নিয়ে ডিল করে। কারণ দূরত্ব রাশি বলে মানের এটি কেবল মানের উপরে নির্ভরশীল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। এইবার একটা চমৎকার জিনিস বলি। জিনিসটা হচ্ছে, বলো তো, তুমি এই জায়গা থেকে হাঁটা শুরু করলা, এইখান থেকে এই যে এইভাবে হাঁটলা, তুমি হেঁটে হেঁটে 100 মিটার হাঁটলা, 100 মিটার হেঁটে বি বিন্দুতে পৌঁছাইলা। তারপরে কি করলা? তুমি এরপরে আবার এখান থেকে হাঁটলা, হেঁটে হেঁটে আবার এ বিন্দুতে ফিরে আসলা, বি থেকে এতে ফিরে আসলা। প্রথমবার এইভাবে হাঁটলা, তারপরের বার এইভাবে হাঁটলা। প্রথমে এ থেকে বিতে গেলা, তারপরে বি থেকে এতে আসলা। এই অবস্থায় দূরত্ব কত? দূরত্ব কি নির্দেশ করে বলো তো? সে যেই পথটা আসলে অতিক্রম করবে সেই পথের দৈর্ঘ্যটা। তাহলে দেখো, প্রথমে সে এ থেকে বিতে গেছে, তাহলে কতটুকু পথ হাঁটছে? 100 মিটার। তারপরে সে বি থেকে এতে আসছে, কতটুকু পথ হাঁটছে? আরো 100 মিটার। তাহলে পথ দুইটার যোগফল কত? 100 + 100 = 200।
কিন্তু তার সরণ কি হবে বলো তো? চিন্তা করো তো, তুমি এইভাবে চিন্তা করো, সরণ কি? সরণ কি দেখে? সরণ আদি অবস্থান আর শেষ অবস্থান, এই দুইটার মধ্যে কেবল ন্যূনতম সরলরৈখিক দূরত্বটা দেখে। আদি অবস্থান এইখানে, শেষ অবস্থান এইখানে। সে এই দিক দিয়ে ঘুরে যাক, এই দিক দিয়ে ঘুরে যাক, ও ওই দিক দিয়ে ঘুরে আসুক, কোনো ম্যাটার করে? করে না। এই দুইটা অবস্থানের মধ্যে যে দূরত্বটা একদম সরাসরি লম্ব যে দূরত্ব, এই দূরত্বটা কলমের দৈর্ঘ্যটা, এইটাই কি আমাদের সরণ না? তাহলে সরণ কোন জিনিসটা মাথায় রাখে? আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে অবস্থানের পরিবর্তন, অর্থাৎ সরণ বা দৈর্ঘ্য কতটুকু, এইটুকুর দৈর্ঘ্য কতটুকু, সহজ হিসাব। আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য কতটা বা দৈর্ঘ্য কতটুকু এদের মধ্যে, এটাই হচ্ছে সরণ। এইবার তুমি শুরু করলা যাত্রা এ থেকে, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান, মালয়েশিয়া সব ঘুরে আবার ফিরে আসলা তুমি এ বিন্দুতে। এ বিন্দু থেকে যাত্রা শুরু করলা, করে পুরো পৃথিবী ঘুরে এক চক্কর দিয়ে আবারও এ বিন্দুতে ফিরে আসলা। তোমার আদি অবস্থান কোথায়? এতে। শেষ অবস্থান কোথায়? আবারও এতে। তাহলে এ বিন্দু আর এ বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য কতটা বা দৈর্ঘ্য কতটা? 0। তাই জন্যে এইখানে সরণ হবে একটা অনেক বড় 0। বোঝা গেছে? আবার বলি, আদি অবস্থান কোথায়? যখন সে এ থেকে বিতে গেল তখন তার সরণ 100। আবার যখন বি থেকে এতে আসলো তখন তার সরণ হচ্ছে 100 কোন দিকে? 100 এই দিকে। প্রথমবার সরণ 100 এই দিকে। ওকে, এইটুকু বোঝা গেছে? কিন্তু আমি চিন্তা করতেছি এ থেকে এতে সরণ। এইটা হচ্ছে ডি, এ থেকে এ, মানে এতে শুরু করে এতে শেষ। পরের বার সরণটা হচ্ছে এ থেকে এ, এতে শুরু এতে শেষ। দূরত্ব কি দেখে? দূরত্ব কি আদি আর শেষ অবস্থান দেখে? তুমি বলবা যে এ আর এ এর মধ্যে দৈর্ঘ্যের পার্থক্যও তো 0। তুমি তো এটা বলবা যে এ আর এ এর মধ্যে দৈর্ঘ্য তো 0, তাহলে তো পথের দৈর্ঘ্যটা এটা তো 0 হচ্ছে, ডিস্টেন্সটাও 0 হচ্ছে। ডিস্টেন্স 0 না, কারণ কি দেখো তো, এক্স্যাক্টলি যেই পথে চললো সেই পথের দৈর্ঘ্য হচ্ছে আমার দূরত্ব। এক্স্যাক্টলি যেই পথে চলছে, তাহলে এক্স্যাক্টলি সে কোন পথে চলছে বলো দেখি? এ থেকে শুরু করে প্রথমে বিতে গেছে, বি থেকে ঘুরে আবার এতে আসছে। এই জন্যে সে এক্স্যাক্টলি আসলে ঘুরছে কোন পথটা, এরকম করে গেছে না? প্রথমে গেল, আসলো 100 200 100 200, এখান থেকে এখানে 100, এখান থেকে এখানে 100, তো টোটাল হয়ে গেল 200। কিন্তু সে যখন এইখান থেকে যাত্রা শুরু করলো তার আদি অবস্থান এইখানে, 100 মিটার গেল, 100 মিটার আসলো, তার শেষ অবস্থানও এইখানে। তাহলে এই দুইটা বিন্দু একদম পরস্পরের সাথে লেগে আছে না? তাহলে তার সরণ কত হবে? আদি আর শেষ অবস্থানের মধ্যে কোনো দৈর্ঘ্যকে আদৌ তৈরি হচ্ছে? কোনো পার্থক্যকে আছে আদি আর শেষ অবস্থানের মধ্যে? নাই। এই জন্য সরণ 0। বোঝা গেছে? আর একভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়, খুব সুন্দর কথা বলি, দেখো। এই এস থেকে এতে আসা মানে কি? প্রথমে এ থেকে বিতে গেল, তারপর বি থেকে এতে আসলো, তাই না? এইটাই হচ্ছে এ থেকে এতে আসা, এ থেকে বি, বি থেকে এ। তাহলে এই জিনিসটাকে আমি আসলে এইভাবে বলতে পারি না যে এস এ থেকে বি প্লাস এস বি থেকে এ। প্রথমে এ থেকে বিতে গেল, তারপর বি থেকে এতে আসলো। এবার এ থেকে বি, এ থেকে বিটাকে তুমি কি বলবা? 100 মিটার ডান দিক তো লাগবে, দিক লাগবে না? 100 মিটার ডানে গেছে, প্লাস দিবা কি? প্লাস 100 মিটার বাম। এইবার বলো তো, ডান আর বাম পরস্পর বিপরীত কিনা? ডান আর বাম কি পরস্পর বিপরীত? তোমার ডান হাত কোনটা? এইটা। বাম হাত কোনটা? এইটা। তুমি যদি বলো আমার ডান দিক কোনটা, আমার ডান দিক এইটা। আমার বাম দিক কোনটা? আমার বাম দিক হচ্ছে এইটা। তাহলে ডান দিক এইটা, বাম দিক এইটা, এরা পরস্পর বিপরীত কিনা? ডান দিক এইটা, বাম দিক এইটা। বোর্ডের ক্ষেত্রে তাকাইলে ডান দিক এইটা, বাম দিক এইটা, এরা পরস্পর বিপরীত কিনা? অবশ্যই এরা পরস্পর বিপরীত। আমার ডান আর আমার বাম দুটো কি একই হবে? পরস্পর বিপরীত। বিপরীত মানে ফিজিক্সের ভাষায় কি? দিক নির্দেশ করলে নেগেটিভ। তাহলে এই বামকে ঘুরায় আমরা এরকম লিখতে পারি না? 100 মিটার ডান প্লাস দিয়ে এই বামকে আমি করব হচ্ছে ডান,
বামকে ডান করতে হলে মাইনাস দিতে হবে, -100 ডান। তাহলে -100 ডান দিলে, এটা আবার কেউ জন ভাবতে পারে, এটা ডান, এটা ডান। তাহলে -100 ডান দিলে এবার দেখো তো, তাহলে 100 মিটার ডান -100 মিটার ডান, তাহলে আলটিমেটলি কি 0 পাচ্ছ না? এই জন্যই একটা পূর্ণ চক্রে সবসময় সরণ শূন্য হয়। তুমি যেখানে যাত্রা শুরু করছো, ঘুরে যদি ওইখানেই আসো, তুমি যদি হেঁটে হেঁটে একবারে গোটা পৃথিবীও চক্কর দিয়ে আসো, তারপরেও তোমার সরণ শূন্য। তুমি যেখান থেকে যাত্রা শুরু করছিলে সেইখানে যদি ফিরে আসো, যেখান থেকে যাত্রা শুরু হয় সেখানে যদি ফিরে আসে, তাহলে সরণ শূন্য হয়। এটা আবার কেউ 100-র উপরে তীর চিহ্ন দিছে এটা ভাবিও না, এটা শুধুমাত্র ডিরেকশনটা বোঝাইতেছি। প্রথমবার ডিরেকশন হচ্ছে এইটা, এদিক থেকে এদিকে গেল, তারপর আবার এদিক থেকে এদিকে আসলো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো দূরত্ব আর সরণের ব্যাপারটা। ওকে, আর দূরত্ব কি হবে? যেখানে যাত্রা শুরু সেখানে যদি ফিরে আসে, তাহলে দূরত্ব কত? দূরত্ব যা খুশি হইতে পারে, 100 হোক, 200 হোক, 500 হোক। সে এইখানে গেল 100, ফিরে আসলো 100, তাহলে দূরত্ব কত হইল? দূরত্ব হইল 200। সে এইখানে গেল 50, এদিকে আসলো 50, তাহলে কত হইল? দূরত্ব হইলো 100। সে এইদিকে গেল 200, এদিকে আসলো 200, তাহলে কত হইল দূরত্ব? 400। কিন্তু তিনটা ক্ষেত্রে যখন 50-50 সরণ 0, 100-100 সরণ 0, 200-200 সরণ 0। এইভাবে চিন্তা করো। একটা ছোট্ট উদাহরণ দিয়ে খুব ভালো লাগবে। ছোটবেলায় আমরা কি করতাম? দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাবারা যখন অফিসে চলে যাইতো বা বিভিন্ন ব্যবসায়িক কাজে বাইরে যেত, তখন মায়েরা, আমরা যখন ছোট ছিলাম, খুব বেশি বড় না, 2-3 বা প্লে স্ট্যান্ডার্ড এরকম, আমাদেরকে নিয়ে দুপুরে একটু ঘুমানোর চেষ্টা করতো না, আমরা দুপুরে খুব ডিস্টার্ব করতাম, এই জন্য আমাদেরকে একটু ঘুম পাড়ায় দিত। তো আমাদেরকে ঘুম পাড়ায় দিতে দিতে আম্মুরা যখন একটু ঘুমিয়ে যেত, তখন আমরা কি করতাম? চুপচুপ করে উঠে একবারে টই টই করে গোটা পাড়াটা বেড়ায়, আবার মায়ের পাশে এসে চুপ করে শুয়ে পড়তাম। 2-1 ঘন্টা পর মা যখন ঘুম থেকে উঠতো, তখন ভাবতো, আহা, আমার ছেলেটা, আমার মেয়েটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। তাহলে ওই যে দেখো, আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে পরিবর্তন না হয়, তোমার মা কিন্তু টের পাইলো না যে তুমি কোন দিক দিয়ে ঘুরে আসছো। তার মানে কি তোমার স্মরণ 0? তোমার স্মরণ তোমার আম্মু কতটুকু দেখলো। তোমার আম্মু যদি প্রসঙ্গ বিন্দু হয়, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে তুমি ঘুরে আবার ওই জায়গায় চলে আসছো, তাহলে কি তোমার আম্মুর সাপেক্ষে তুমি এবার কিন্তু স্থির অবস্থায় আছো, তুমি কিন্তু আসলে ঘুরো নাই, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তুমি অনেক অনেক দিক দিয়ে ঘুরে আসছো। ঠিক আছে? তো তোমার স্মরণ নাই, এই জন্যে তোমার আম্মু তোমাকে দেখতেছে যে না, ও যেইভাবে ছিল সেইভাবেই আছে। তাহলে ওই যে বললাম, যেখান থেকে শুরু যদি ঘুরে ওইখানেই আসো, তাহলে স্মরণ কত হবে? 0। দূরত্ব তুমি যাই ঘুরে আসো না কেন, কোনো ম্যাটার না। বোঝা গেছে একদম ক্লিয়ারলি? গতকালকের ভিডিওটা কেটে গেছিল তো, তাই মনে ভয় কখন আবার কেটে যায়। আচ্ছা, আশা করি দূরত্ব আর স্মরণের ব্যাপারটা সবার ক্লিয়ার হইছে। এই জিনিসটাকে আমরা আরেকটু ভালোভাবে লিখতে পারতাম। এই ডান বামটা বাদ দিয়ে, এটাকে এমন করে লেখা যাইতো না?
এস এ থেকে বি প্লাস এস বি থেকে এ, এটা ইকুয়াল টু কি বলতো তুমি, এ বির উপরে দিতা ভেক্টর সাইন প্লাস দিতা বি এর উপরে ভেক্টর সাইন। এবার এ বি আর বি এ, আমি বি এ কে কি লিখতে শিখাইছি, এ বি কে যেমন লেখা যায় মাইনাস বি এ, তেমন বি এ কে কি লেখা যায়, বি এ ইকুয়াল টু মাইনাস এ বি লেখা যাবে না? মাইনাসটা শুধু শিফট করে দিলাম। তেমন এইখানেও অবশ্যই ভেক্টর সাইন সহ, সরণকে যেহেতু ভেক্টর রাশি ভেক্টর সাইন সহ করতেছি। তাহলে বি এ, তো বি এ কে যদি এ বি করি, তাহলে এখানে কি লিখতে হবে, এ বি মাইনাস এ বি, এই জন্য আসবে একটা জিরো ভেক্টর, অর্থাৎ তোমার সরণ আলটিমেটলি জিরো। ওকে, এটাকে কেউ আবার ও ভেক্টর ভাবিও না, এটাকে এইরকমও দেওয়া যায়, শুধু জিরোর নিচে একটা টান দেওয়া যায়। ওকে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমার কথার সারমর্ম ওইটাই, যেখানে যাত্রা শুরু সেখানেই যদি ঘুরে আসে তাহলে সরণ হবে শূন্য। ওকে, এইবার তোমাদেরকে আমি একটা অঙ্ক করাই, দেখো কেমন লাগে। মনে করো এর একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি যে এটাকে যদি বলি এ, এটাকে বলতেছি বি, আর উপরেরটাকে বলতেছি সি। কি ব্যাপার, এখানকার কাপড়টা হল, এটাকে বললাম সি। আমি বলে দিচ্ছি এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু 5 মিটার। এক ব্যক্তি প্রথমে এ থেকে বিতে গেল, তারপরে বি থেকে সিতে গেল, তারপরে সি থেকে এতে আসলো আবার। তার মানে এইখান থেকে এইদিকে গেল এরকম করে, তারপরে বি থেকে সিতে গেল, তারপরে সি থেকে এতে আসলো। ওকে, তাহলে তার সরণ কত, আর দূরত্ব কত? দূরত্ব কি, দূরত্ব হচ্ছে সে এক্স্যাক্টলি যেই পথটা ধরে চলবে সেই পথের দৈর্ঘ্য। তাহলে মাপো, এ থেকে বি কত 5, বি থেকে সি কত 5, সি থেকে এ কত 5। সে যেহেতু এই পথ ধরে চললো তাই এই পথের দৈর্ঘ্যটা আমার লাগবে, এই পথের দৈর্ঘ্য হচ্ছে 15, তাই ডি হচ্ছে আমাদের 15 মিটার। আর এস কত, দেখো যাত্রা শুরু করছিল এতে, শেষও করছে এতে, শুরু এতে শেষও এতে, এতেই শুরু এতেই শেষ।
এতেই শেষ। তাহলে আমাদের স্মরণ কত হবে? স্মরণ হবে 0। এটা আর কি এখন দেখার অপেক্ষা রাখে? যেখানে শুরু সেখানে যদি শেষ হয় তাহলে স্মরণ হবে 0। ঠিক আছে, ইজি জিনিস, মাথায় রাখতে হবে। এইবার আসি, ছবি তুলে নিতে পারো। স্মরণ নির্ণয়। প্রথমে আমরা কেস 1 নিব। কি বললাম? বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে বিভিন্ন অবস্থানের জন্য দূরত্ব আর স্মরণ নির্ণয়। এটার জন্য একটা বেসিক জিনিস আমাদের লাগবে। বেসিক জিনিস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তবে ব্যাস হবে 2r এবং পরিধি হবে 2πr। আমরা কি বৃত্তের ব্যাস ব্যাসার্ধ এগুলো চিনি? আমরা কি বৃত্তের ব্যাস ব্যাসার্ধ এগুলো চিনি? এই একটা যদি বৃত্ত আঁকি তাহলে এইটা হচ্ছে তার কেন্দ্র, এইটুকু হচ্ছে তার ব্যাসার্ধ। ব্যাসার্ধ বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যুক্ত করে দেই, ব্যাসের অর্ধেক, সেটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের দ্বিগুণ, সরি ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ এইটা আর হইলে এইটা আর এইটা আর, আলটিমেটলি দুইটা যখন যোগ করে দিবা কি পাবা? 2r। আর পরিধি কোনটা? পরিধি হইতেছে এইটা, বাইরের যে বক্রপথটা, এটাই হচ্ছে পরিধি। অর্থাৎ একটা বৃত্ত যদি অঙ্কন করে এইটা যদি আর হয় তাহলে তার পরিধি হবে এই যে এইটা, যতটুকু আমি হাত ঘোরাচ্ছি সেটাই হচ্ছে তার পরিধি। এখান থেকে শুরু করে এই যে এই পুরোটা যখন একবার ঘুরে আসলো এই পথ দিয়ে, তখন সেটাই হচ্ছে তার পরিধি। ওকে, এই পরিধির মান হবে 2π ইন্টু r। পাই এর মান কত? পাই এর মান হচ্ছে 3.1416। ওকে, তাই আই হোপ সবাই বুঝতে পারছো। এটা বেসিক জিনিস, ক্লাস 8এও পড়ানো হয়, তোমাদেরকে শিখে নিতে হবে, অথবা আমি এখন বললাম এখন থেকে মনে রাখতে হবে। এর মধ্যে আসলে কোনো অথবা কিন্তু যদি এগুলা খাটবে না। ঠিক আছে? এবার প্রথমে আমরা দেখব কেস 1। একবার যদি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাহলে কেমন হবে?
একবার পূর্ণ ঘূর্ণন মানে কি, এক পাক সম্পূর্ণ ঘুরে নেয়। তাহলে বৃত্তাকার পথ এঁকে নেই, যেহেতু আমাদের পড়াটাই হচ্ছে বৃত্ত নিয়ে। এটা গরিবের বৃত্ত আর কি, ধরে নিলাম এটা বৃত্ত, কিছু মনে করিও না, ধরে নাও এটাই বৃত্ত। ওকে, আসলে এর বাইরে আর করার কিছু নেই, ধরে নাও এটাই বৃত্ত। তাহলে এটা যদি বৃত্ত হয় তাহলে নিশ্চয়ই এর একটা ব্যাসার্ধ থাকবে, প্রতি ক্ষেত্রেই ব্যাসার্ধ হচ্ছে আর। ব্যাসার্ধ আর। ওকে, তাহলে এটা হচ্ছে আর। তাহলে তার এবার একবার পূর্ণ ঘুরে আসতেছে, মনে করো সে এইখান থেকে যাত্রা শুরু করলো, করে পুরোটা এই যে পুরো পথ একবার ঘুরে আসলো, ঘুরে এইখানেই আবার ফিরে আসলো। তাহলে তার দূরত্ব কত হবে? প্রথমে সে এইখানে ছিল, এই হচ্ছে তার আদি অবস্থান, আদি, আবার এই হচ্ছে তার শেষ। এই হচ্ছে তার আদি অবস্থান, আবার এটাই হচ্ছে তার শেষ অবস্থান। এই অবস্থায় তাহলে তার দূরত্ব কত আর সরণ কত? এই অবস্থায় দূরত্ব ডি ইকুয়াল টু কি হবে? দেখো একটা পথ সম্পূর্ণ ঘুরে আসলো, তার মানে কি এবার পরিধির সমান পথ অতিক্রম করলো। তাহলে একবার সম্পূর্ণ ঘুরে আসলে পরিধির পরিধির সমান পথ অতিক্রম করে। এটা আমাদের মনে রাখতে হবে যে একবার পূর্ণ ঘূর্ণন মানে কি হইলো, সরি হুট করে একটু খারাপ লাগছে, পরিধির সমান পথ অতিক্রম করে। তাহলে পরিধির সমান পথ অতিক্রম করলে পরিধি কত বৃত্তের? এ বাবা, বৃত্তের পরিধি কত? 2 পাই আর লেখা আছে বড় বড় করে, একটু ছোট করে লেখা আছে, ডোন্ট মাইন্ড। তাহলে পরিধির সমান পথ অতিক্রম করলে তার অতিক্রান্ত দূরত্ব কত? ডি কত? 2 পাই আর, শেষ। 2 পাই আর, এখান থেকে শুরু করলো যাত্রা, শুরু করে এইখানে ফিরে আসলো। এবার সরণ কত? দেখো তো, আদি এইখানে, শেষও এইখানে, পুরো পথ কিন্তু ঘুরছে। তুমি আবার বলিও না যে সে পুরো পথ ঘুরে নেয়, আমি আদি আর শেষ অবস্থান মানে সে যাত্রাই করে নাই, এমন কিন্তু না। সে কিন্তু যাত্রা করছে, এরকম ভাবে সে ঘুরছে, কিন্তু আসলে এরকম ভাবে কিন্তু সে আসলে ঘুরে আসছে। এইটার আবার কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দিও না, আপনি তো তারে ঘুরাইলেন না, সে তো ঘুরেই নেই, সে আগে যেখানে ছিল সেখানেই আছে, তা কিন্তু না। আগে যেখানে ছিল সেখানে আসে দাঁড়াইছে, ঠিক আছে, কিন্তু ঘুরে কিন্তু পুরোটা একবার আসছে। ওকে, এটা ভুলে যাওয়া যাবে না যে পুরোটা একবার ঘুরে আসছে। পুরোটা ঘুরে আসলে স্মরণ কি, যেখানে ছিল শুরুতে সেখানেই থাকলো শেষে, তাহলে স্মরণ হচ্ছে 0। ক্লিয়ার এটা? এবার কেস 2। কেস 2 উপরে লিখি।
ts2 এখানে লিখতেছি। ts2 হচ্ছে আমাদের অর্ধেক ঘুরলে, একবার অর্ধেক ঘুরলে, বা শুধু অর্ধেক ঘুরলেও লেখা যায়, অর্ধেক ঘুরলে। অর্ধ ঘূর্ণন, অর্ধ ঘূর্ণন মানে কি, একটা বৃত্ত তার অর্ধেকটা ঘুরছে, এর মানে কি, এইটা মনে করো বৃত্ত, এই হচ্ছে বৃত্ত, এই যে দেখো এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে বৃত্ত, ইমাজিন করতে পারতেছো? দেখো তোমাদের ইমাজিনেশন পাওয়ার যত বাড়বে তোমরা তত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ উপলব্ধি করতে পারবা। ফিজিক্সকে এইখান থেকে বের করে চোখের সামনে আনা দেখতে হবে, ঠিক আছে? তাহলে মনে করো এই হচ্ছে বৃত্ত, সেটার অর্ধেক ঘুরছে মানে কি, যদি এইখান থেকে শুরু করে এই যে এইটা বৃত্ত, অর্ধেক ঘুরছে মানে এইখান থেকে কোথায় গেছে, অর্ধেকটা, পুরো বৃত্ত হইতেছে এইটা, তাহলে অর্ধেক কোনটুকু, এইখান থেকে এই পর্যন্ত, এই যে দেখো এবার অর্ধ ঘূর্ণন মানে কত, বৃত্ত হয় নাই, অর্ধ ঘূর্ণন মানে হচ্ছে ধরলাম এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এই নিচের টুকার হিসাবের বাদ, এই নিচের টুকু কিভাবে হোক ওইটা আমরা ভুলে দেবো, অর্ধবৃত্ত মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে। অর্ধ ঘূর্ণন মানে হচ্ছে এইখান থেকে এইটুকু আসা, ওকে? তাহলে আগে ছিল এইখানে, এটা ছিল, এইটা তার হচ্ছে আদি অবস্থান, আর শেষ অবস্থান কোথায়, এটা হচ্ছে তার শেষ অবস্থান। তাহলে এইবার তার দূরত্ব কত আর সরণ কত, এই দুটা কিন্তু তোমাদের পারতে হবে। তাহলে আমরা যদি তার দূরত্বের কথা বলি, চিন্তা করো দূরত্ব মানে কি, সে যেই পথটা আসলো সে কোন পথে আসছে, পরিধির অর্ধেকটা না, পুরোটা যদি ঘুরতো তাহলে কি বলতাম, পুরো পরিধি ঘুরছে। যখন এইখান থেকে শুরু করে আবার ওইখানেই আসে তখন কি বলি, যে পুরো পরিধিটা ঘুরলো। তুমি বলতে পারতা যে এইখান থেকে শুরু করলাম এইবার আবার এইখান থেকে এইখানে, এটা তোমার ইচ্ছা, তুমি এইখান থেকে শুরু করতা, ওই বরাবর ব্যাস আঁকলে তাও ওই ব্যাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসবে। এটা কিন্তু একটা ব্যাসের অর্ধেক যাওয়া মানে কি, দেখো বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে, এটা বৃত্ত, এইখানে এটা কেন্দ্র, তুমি যদি এই দিক দিয়ে ব্যাস আঁকো তাও বৃত্তটাই দুই অংশে বিভক্ত হবে। তুমি এবার ওই দিক দিয়ে বাদ দিয়ে যদি এই দিক দিয়ে ব্যাস আঁকো তাও কিন্তু বৃত্তটা সমান দুই অংশে বিভক্ত হবে। তুমি ব্যাস যে দিক দিয়ে আঁকো না কেন বৃত্তটা সমান দুই ভাগে বিভক্ত হবে। যার কারণে অর্ধ ঘূর্ণন মানে কি, ব্যাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তেই আসবে। আর ব্যাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসা মানে কি, সে যেহেতু গোল পথটা ঘুরে আসছে সেহেতু আমরা এবার বলবো যে পরিধির অর্ধেক পথ অতিক্রম করে। পরিধির অর্ধেক পথ অতিক্রম করবে, ওকে, বোঝা গেছে? এবার পরিধির অর্ধেক পথ যদি অতিক্রম করে তাহলে পুরো পরিধি কত রে বাবা, পুরো পরিধি হচ্ছে 2πr, করলো তার অর্ধেক, 2 বাদ থাকবে কত, πr, বড় থাকবে কিনা πr, এই যে দেখো পরিধি কত, এবার d ইকুয়াল টু কি, পরিধি বাই 2 ইকুয়াল টু d না, তাহলে পরিধি কত, 2πr ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু d, উপরে 2 নিচে 2 বা, তাহলে d ইকুয়াল টু হচ্ছে শুধু πr। বোঝা গেছে? এই r এর মান কিন্তু তোমাদের কাছে দেওয়া থাকবে, 1 বলুক 2 বলুক 3 বলুক 4 বলুক কিছু একটা দেওয়া থাকবে। আর সরণ কত, আচ্ছা আমাকে বলো তো সরণ মানে কি, আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। নাও এবার একটা সরল রেখা অঙ্কন করো, এই যে আদি অবস্থান আর এই হলো শেষ অবস্থান,
বলো তো, এই যে দৈর্ঘ্যটা পাচ্ছ, এই দৈর্ঘ্যটা ব্যাস কিনা? এটা যদি বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয়, গরিবেরই বৃত্ত ধরো, এটা যদি বৃত্ত হয় তাহলে এটা কি তার ব্যাস, এইটুকু আর এইটুকু আর, তাহলে সরণ কত হবে? এবার সরণ হবে 2r। ওকে, ওইটা আলাদা জিনিস, ওইটা বাদ দাও। বোঝা গেছে তো? প্রথম কেসে পুরো পথ ঘুরে আসছে, পুরো পথ ঘুরে মানে পরিধির সমান পথ অতিক্রম করা। পরিধি কত হয়? 2πr, যার কারণে এটা লিখছি 2πr। আর সরণ কত? যেখানে শুরু সেইখানেই শেষ, সরণ 0। এইবার পরিধির অর্ধেকটা যাবে। অর্ধ ঘূর্ণন মানে কি? পরিধির ব্যাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসবে, এই হলো অর্ধ ঘূর্ণন। এইখান থেকে শুরু করে এইখানে আসবে, নিচের টুকুর হিসাব বাদ, কি করে করুক গা, ও যায় মরে যাবে, এখানে আমার দেখার বিষয় না। আর তাহলে এবার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে পরিধির অর্ধেক, পরিধি হচ্ছে 2 × πr, তাহলে 2πr, আর ডিভাইডেড বাই 2 হবে না, কারণ পরিধির গেছে অর্ধেক, তাহলে এই টু বাদ হবে কত? πr। এইবার আসি কেস 3। এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৃত্তের 1/4 গেলে, বৃত্তের 1/4 ঘুরলে, এটা খুবই ইম্পর্টেন্ট। বৃত্তের 1/4 ঘুরলে কি হবে সেটা দেখবো এবার। দেখো, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এইটা 1/4 ঘোরা মানে কি বলতো? মনে করো আদিতে সে এইখানে ছিল, ধরে নিচ্ছ এটা যদি কেন্দ্র হয়, ধরে নিলে আদিতে এইখানে ছিল, একটা আনুমানিক একটা ব্যাসার্ধ এঁকে দিলাম, তাহলে আদিতে কই আছে? এটা হচ্ছে আদি। এইবার 1/4 মানে কি? এ বাবা, 1/4 মানে কি? 1/4 না? এক চতুর্থাংশ মানে 1/4 কিনা? তাহলে বৃত্তের 4/1 গেছে, তাহলে বৃত্তটাকে কাটা কেসি দিয়ে 4 ভাগ করে ফেলো। এই একটা বৃত্ত, এটাকে 4 ভাগ করো, 4 ভাগ করলে কি পাওয়া যাবে? এরকম হবে না? এই যে একটা বৃত্ত, একটা ব্যাস 2 ভাগে ভাগ করলো, এবার যদি এই ব্যাসের উপর লম্বভাবে আরো একটা ব্যাস আঁকি, এই ব্যাসের উপর লম্বভাবে আরো একটা ব্যাস আঁকি, তাহলে সমান 4টা খণ্ড বিভক্ত হবে না? যে কোনো 1/4 না, কিন্তু 1/4 মানে সুষমভাবে কাটতে হবে, ঠিক আছে? তাহলে 1/4 মানে কি? 1/4 মানে কোথায় আসা চিন্তা করো, এই পুরো বৃত্ত, এইখান থেকে যাত্রা শুরু, তাহলে যদি এইটা কাটি, এই বরাবর একটা ব্যাস টানি, তাহলে কি হবে? এটা সমান 2 ভাগে ভাগ করলো। এবার এই কেন্দ্রবিন্দুতে আরো একটা যদি ব্যাস আঁকি এবং 90 ডিগ্রি কোণে, সেইটা হবে বৃত্তটাকে 1 2 3 4 সমান 4 ভাগে ভাগ করলো। ঠিক কিনা বলো? এখন বুঝছো কিনা? না বুঝে থাকলে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবো। আবার বলি, এই হচ্ছে পুরো বৃত্ত, ছিল প্রথমে এইখানে, বৃত্তটাকে 4 ভাগে ভাগ করো, বৃত্তটাকে 1 2 3 4, এই যে 4 ভাগে ভাগ হবে না? এই যে 4টা ভাগ, 1 2 3 4, এই যে 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে ভাগ করা মানে কি? এই যে 2 ভাগ, এই যে 2 ভাগ, এই যে এইবার দেখো, এবার যদি না বুঝো তাহলে একেবারে সেরকম লেভেলের ম্যাথ দাও। এই যে একটা বৃত্ত, বৃত্তকে সমান 2 ভাগে ভাগ করলাম, এই যে আরো 2 ভাগে ভাগ করলাম, বোঝা যায় কি? এই যে দেখো আরো 2 ভাগে ভাগ করছি, দেখো এই যে 4 ভাগে ভাগ করলাম না? তাহলে 4 ভাগে ভাগ করা মানে কি? প্রথমে যদি এইখানে থাকে, তাহলে শেষে কোথায় যাবে? শেষে যাবে এই যে 2টা ব্যাস আঁকলাম, এই এইখান থেকে যাবে হচ্ছে এই জায়গায়, তাই না? এইটাই হচ্ছে এবার তার প্রান্ত বিন্দু, কারণ 4/1 গেছে কি? 4/1 কিন্তু 4/1 গেছে, ওকে? 4/1, খেয়াল করো, 4/1 এইগুলোর হিসাব বাদ আমাদের, এগুলোর কথা আমরা ভুলে যাবো, হ্যাঁ, এগুলোর কথা
যেমন ছিল তেমন থাকা আমাদের দেখার বিষয় না, এগুলো নিয়ে আমরা কনসার্ন না। ওকে, ওকে, তাহলে এই হচ্ছে তার শেষ অবস্থান। আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারগুলা, কোনটা কোনখানে পড়াই দিছি। আমি চেষ্টা করি এক পেজে অনেক কিছু পড়ানো, যাতে এগুলার স্ক্রিনশট রাখা যায়, যাতে আমি তোমাদেরকে আবার দিতে পারি। বুঝছো? আচ্ছা, এবার খেয়াল করো, বৃত্তের এক চতুর্থাংশ ঘোরা মানে আদিতে এইখানে ছিল, শেষে আসবে এই জায়গায়। এই পয়েন্টটা হচ্ছে তার শেষ। ওকে, তাহলে এইবার চিন্তা করো, এইবার পরিধির কতটুকু ঘুরবে বলো তো? পরিধির 1/4 ঘুরবে না, এক চতুর্থাংশ। দেখো, প্রথমবার বলছো অর্ধেক মানে কি, কার অর্ধেক? পরিধির অর্ধেক। এবার এক চতুর্থাংশ বলতেছে, কার এক চতুর্থাংশ রে বাবা? এই যে পুরোটা ঘোরার কথা ছিল, ঘুরে নাই। পুরোটা না না ঘুরে এইখান থেকে যাত্রা শুরু করে এইটুকু আসছে, তার মানে কি পরিধির এক চতুর্থাংশ গেল। তাহলে এটার বেসিক কি? এটা হচ্ছে পরিধির এক চতুর্থাংশ। পরিধির এক চতুর্থাংশ অতিক্রম করবে। ঠিক আছে, ঘুরবে না বলে বলে কি অতিক্রম করবে। পরিধির এক চতুর্থাংশ অতিক্রম করে। তাহলে এইবার সরণ কত? আগে আগে দূরত্ব বের করি। দূরত্বটা আমাদের জন্য ইজি। দূরত্ব d ইকুয়াল টু 1/4 গুণন পরিধি হবে না? পরিধির এক চতুর্থাংশ রে, পরিধির এক চতুর্থাংশ মানে কি? তার দূরত্ব কত? তার যদি পুরোটা ঘুরতো তাইলে হয়তো পরিধির পুরোটা সমান 2πr। যদি অর্ধেক যাইতো এইটুক, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে কি হবে? পরিধির অর্ধেক। এবার যদি এক চতুর্থাংশ যায়, তার মানে এইখান থেকে ধরো এইখানে আসছে, অথবা এইখান থেকে উপর দিকে ঘুরাইলে এইখান থেকে এইটুকু আসছে। এখান থেকে এইটুকু কেমনে পাবো? পুরো পরিধি তার 1/4। এই যে জন্য দিলাম 1/4 ইন্টু পরিধি। তাহলে 1/4 ইন্টু পরিধি মানে কি বলতো? 2π ইন্টু আর, কাটাকাটি করো, 2/4 দিলে আসবে হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 2। তার মানে তিনটা দূরত্বের ক্ষেত্রে পাই এর টার্মটা থাকবে। এইবার আসো সরণের ক্ষেত্রে। সরণটা কি হবে দেখো তো? সরণ বের করতে হলে কি করতে হয়? আদি আর শেষ অবস্থানের মাঝে একটা লম্বা লাইন টানতে হয় না? টেনে দিচ্ছি আমি। আদি আর শেষ অবস্থানের মধ্যে এই যে লম্বা লাইনটা টেনে দিচ্ছি, এই যে এইটা। এবার এইটা কেমন আসে একটু বাইরে বের করে আনি। এইটুকুকে একটা লম্বা লাইন আগে টেনে দিই। এই যে এইটাই হচ্ছে আমাদের সরণ। আর দূরত্ব কোনটা? দূরত্ব হচ্ছে এই যে বক্রপথটা লাল কালি দিয়ে যেটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। আর সরণ কোনটা? সরণ হচ্ছে এই যে কালো দাগটা। তাহলে সরণ এবার এইটুকু না,
এটা হচ্ছে সরল। এবার এটা পাবো কি করে? দেখো তো এই কোণটা 90 ডিগ্রি কিনা, অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। 4/1 কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণের মান কত? 90 ডিগ্রি করে। অথবা আরো সহজ কথা বলছিলাম, ব্যাস দুইটাকে লম্বভাবে স্থাপন করতে হবে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি। দেখো এইটাও কি বৃত্তের ব্যাসার্ধ। এই যে এইটুকু কি, এটা যদি কেন্দ্র হয় তাহলে এইটাও তো বৃত্তের ব্যাসার্ধই হইল। আর এইটাই হচ্ছে এবার আমাদের এস, তাই না? তাহলে আমরা পিথাগোরাস অনুসারে কি লিখতে পারি? পিথাগোরাস অনুসারে লেখা যায় না এরকম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার অতিভুজ মানে কি? এস স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে কি? আর স্কয়ার। ভূমি স্কয়ার মানে কি? আর স্কয়ার। তাহলে এস স্কয়ার ইকুয়াল টু হবে 2r স্কয়ার, বা এস ইকুয়াল টু আসবে √2 গুণন আর। অথবা এটাকে এরকম করে বলা যায় যে সরণ হবে আমাদের r√2। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এটা হবে তার অতিভুজ, এইটা আর এইটা আর। এবার দেখো তুমি এসটার পরিবর্তে যখন যখন দেখো একটা জিনিস, এস ইকুয়াল টু কত হবে? 2r স্কয়ার। এবার একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এক্স ওয়াই পুরোটার উপরে যদি রুট দাও তাহলে √x আলাদা হয় এবং √y আলাদাভাবে গুণ হয়। তার মানে কি, এবার √2 আলাদা করে গুণ হবে এবং √r² আলাদা করে গুণ হবে। এইবার এই দেখো স্কয়ার আর রুট পরস্পর কাটাকাটি, তাহলে কি হবে? √2 ইন্টু আর। আলটিমেটলি এটাকে লেখা যায় r√2। ওকে, আশা করি সবাই বুঝেছেন। এবার তোমাকে যদি আমি বলতাম যে পরিধির 3/4 যাচ্ছে, বললাম আমি পরিধির 3/4 যাচ্ছে, এটা হুদাই, এটা এমনি একটা জিনিস। পরিধির 3/4 অতিক্রম করলে কেমন হবে বলতো? এই 3/4 মানে কি রে? এই হচ্ছে বৃত্ত, 4 ভাগে করে ফেলো, এরকম না? 3/4 মানে কি? এই যে এইখান থেকে যাত্রা শুরু করে এই যে 1 ভাগ ঘুরলো, এই যে 2 ভাগ ঘুরলো, এই যে 3 ভাগ ঘুরলো, তার মানে আদিটা হচ্ছে এইখানে, শেষটা হচ্ছে এইখানে। তাহলে এইটাই হচ্ছে এবার আদি, আর এটা হচ্ছে তার শেষ। কিন্তু কথা হচ্ছে এইটার ক্ষেত্রেও তো দেখো 4/1 গিয়ে আদি আর শেষ হইলো না, এটারও কিন্তু 4/1 গিয়ে আদি আর শেষ হইলো। কিন্তু এই ক্ষেত্রে এসে অতিক্রম করছিল কোন পথটা? এই পথটা, তাই না? এইটুক দিয়ে ঘুরে আসছিল, এইটুক দিয়ে ঘুরতেছিল, ঠিক কিনা বলো? এইবার ঘুরতেছে কোন পথটা?
এবার কিন্তু ঘুরে আসছে এই যে এই পথটা, এইবার আর এইটুক যায়নি, এইখান থেকে শুরু করে এই যে ঘুরে আসলো 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 আসে এইখানে থাকলো। তাহলে এবার সরণ কত আর দূরত্ব কত? ডি ইকুয়াল টু, তোমরাই বলো পরিধির কয় অংশ গেল রে? পরিধির 4/3 গেছে, তাই এইখানে 1/4 না করে 3/4 করবো। 3/4 গুণন 2 পাই আর, 2 কাটা যাবে, থাকবে 3/2 বা 3 πr/2। এবার আরেকটা কথা বলি, চিন্তা করো একটু এরকম, পরিধির 4/1 যদি যায় তাহলে হয় πr/2, তাহলে 3/4 দেখো 4/1 যখন যাবে তখন হবে πr/2, 4/3 যখন যাবে তাহলে ওই অংশটার সাথে 3 গুণ হবে, শেষ। তাহলে হয়ে গেল 3πr/2। আর এস কত হবে দেখো তো, এস এর কোনো কি পরিবর্তন আছে? এস এর ক্যালকুলেশনটা আবার ওইটাই আসবে না, এই যে অতিভুজ এস এর ক্যালকুলেশন এইটা আর এইটা সেম হবে না, আদি এইটা শেষ এইটা, যখন তুমি যোগ করে দিবা আদি আর শেষ অবস্থানের মধ্যে তো ওইটাই অতিভুজটাই থাকবে, তাই কি না বলো? যদি থাকে তাহলে এখানে কি হবে, r√2 হবে। এই আর এর মান তোমাদের কাছে দেওয়া থাকবে, দেওয়া থাকলে তো আমরা এই প্রত্যেকটা কেসেই বের করতে পারবো যে সরণ কত আর দূরত্ব কত। আশা করি সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। সবাই একটি স্ক্রিনশট তুলে নিতে পারো, শুরু যাচ্ছি। এইবার তোমাকে আমি যদি আরেকটা কথা বলি, যে যদি দুইবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে, দুইবার পূর্ণ ঘূর্ণন মানে কি, এই যে একবার পূর্ণ ঘূর্ণন করলো এখানে আসে, এখান থেকে শুরু করে এখানে আসলো, আরো একবার পূর্ণ ঘূর্ণন, এই যে একবার ঘুরলো, দেখো ভালো করে দেখো, দুইবার পূর্ণ ঘূর্ণন মানে একবার ঘুরলো তারপর আরো একবার ঘুরলো, তাহলে দূরত্ব কত হবে? ডি ইকুয়াল টু পরিধির দ্বিগুণ না? চিন্তা করো তো, একবার ঘুরলে পরিধির সমান, আরো একবার যদি ঘুরে তাহলে পরিধির ডাবল, তাহলে 2 ইন্টু পরিধি। তাহলে যতবারই পূর্ণ ঘূর্ণন হোক না কেন 2 এর সাথে পরিধি গুণ করে দিবা, উত্তর পেয়ে যাবে। তিনবার যদি হয়, সরি 2 যদি দুইবার হয় তাহলে 2 এর সাথে পরিধি, যদি তিনবার পূর্ণ ঘূর্ণন তাহলে 3 এর সাথে পরিধি, যদি চারবার পূর্ণ ঘূর্ণন হয় তাহলে 4 এর সাথে পরিধি গুণ করবা। যদি একবার পূর্ণ ঘূর্ণন হয় তাহলে পরিধি শুরু, যদি দুইবার পূর্ণ ঘূর্ণন হয় তাহলে পরিধির সাথে 2 গুণ, যদি তিনবার পূর্ণ ঘূর্ণন হয় তাহলে পরিধির সাথে 3 গুণ, যদি চারবার পূর্ণ ঘূর্ণন হয় পরিধির সাথে 4 গুণ। তাহলে এটা কত আসবে? এটা 2 ইন্টু 2 πr আসবে হচ্ছে 4 πr। আর সরণ কত? বাবা পূর্ণ ঘূর্ণন, এখান থেকে যাত্রা শুরু, আসলো আবার যাত্রা করলো আবার আসলো, ওইখানেই আছে, তাহলে সরণ ইকুয়াল টু একটা বড় জিরো। জিরো লিখতে হলে যেমন যেখানে শুরু সেখানে এসে থামতে হয়, তেমন এইখানেও সরণ কিন্তু শূন্যই হবে যদি যেখান থেকে শুরু করে সেইখানেই ফিরে আসে। ওকে, তাহলে আশা করি সবার কাছে এই ব্যাপারটা একদমই ক্লিয়ার। কারো যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা কমেন্টে। কোশ্চেন লিখো।
একটি কণা পাঁচ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। বিভিন্ন ক্ষেত্রে এর দূরত্ব ও সরণ নির্ণয় করো। কোশ্চেন বুঝছো কি? একটা কণা 5 মিটার বৃত্তাকার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, অর্থাৎ এই যে বৃত্তটা আমি যদি এইভাবে দেখাই, এইটা যদি বৃত্ত হয়, এই যে এখান থেকে ঘুরে 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 এই দিক দিয়ে ঘুরলো, এই দিক দিয়ে ঘুরলো, তাহলে এই বৃত্তের এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে 5। এই 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে বিভিন্ন কেসে বা বিভিন্ন ক্ষেত্রে। তাহলে 1 নাম্বার হচ্ছে এরকম করে লিখি, 2 সমস্ত 2 এর 1 পাক ঘুরলে, 2 3 সমস্ত 3 এর 4 পাক ঘুরলে। ওকে, এবার 1 নম্বর থেকে আসি। আড়াই পাক ঘোরা মানে কি বলতো? আড়াই পাক ঘোরা মানে দেখো এইরকম না, এইখান থেকে ধরো শুরু করছে, এইখান থেকে ঘুরে টুরে ঘুরে টুরে ঘুরে টুরে একবার এখানে আসলো, একবার আসলো এখানে, এটা হচ্ছে 1 পাক। তারপরে আবার ওই পথে গেল, ঘুরে আবার এখানে আসলো, এ হয়ে গেল 2 পাক। এবার আবার ঘুরলো এখান থেকে, ঘুরে টুরে এইখানে গিয়ে থেমে গেল, এই যে এইটুকু হচ্ছে হাফ, এই হচ্ছে আমাদের তাহলে আড়াই পাক। ঠিক আছে, তাহলে দেখো তার আদি অবস্থান কোনটা? আদি এইটা, শেষ কোনটা? শেষ হচ্ছে এইটা। তাহলে আদি আর শেষ অবস্থানের মধ্যে দূরত্বটা কত? প্রথমে এস বের করি, সরণ। আদি আর শেষ অবস্থানের মধ্যে দৈর্ঘ্য যেটা ন্যূনতম সরলরৈখিক দৈর্ঘ্য, তাহলে সরণ এস ইকুয়াল টু 2r। সে কয় পাক ঘুরে ঘুরুক গে, সে হাজার হাজার পাক চক্কর কাটুক, আমার দেখার বিষয় না। সে 1000 পথ চক্কর কাটুক, আমি দেখবো না। আমি দেখবো সে আদিতে কোথায় ছিল, শেষে কোথায় আছে, সেটাই তো সরণ। সে কোন দিক দিয়ে ঘুরতেছে দেখার কি কোনো প্রয়োজন আছে? নাই তো। 2r হইল, 2 ইন্টু r এর মান দেওয়া আছে 5, 10 মিটার। এবার লাগবে হচ্ছে দূরত্ব। দূরত্ব ডি ইকুয়াল টু কি? দূরত্ব ডি ইকুয়াল টু তো বলছি তো, যতটুকু পাক ঘুরবে সেটাই গুণ করে দিব। ঠিক আছে, তাহলে 2 পাক যদি ঘুরে, 2 পাক ঘোরা মানে 2 ইন্টু 2 পাই আর, তারপরে আবার অর্ধেক ঘুরছে, অর্ধেক ঘুরা মানে কি? হাফ ইন্টু 2 পাই আর। তাহলে আলটিমেটলি কত আসতেছে? 4 পাই আর প্লাস পাই আর ইকুয়াল টু 5 পাই আর। ওকে, আরেকটা কাজ করা যায়, এই কাজ না করে তুমি এইরকম ভাবে হিসাবটা করতে পারো। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে যত পাক ঘুরবে তার সাথে পরিধি গুণ। তাহলে লিখবো কি? পাক সংখ্যা গুণন পরিধি। দূরত্ব মানে পাক সংখ্যা গুণন পরিধি। ওকে, তাহলে পাক সংখ্যা কত? 2 সমস্ত 2 বাই 2 সমস্ত
2 এর 1 ইন্টু পরিধি কত 2 পাই আর। ভাই এই টু কেটে দিয়ে শুধু 2 পাই আর লিখে রাখিও না, হ্যাঁ। এটা কিন্তু প্রকৃত, এটা মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশতে যাইতে হবে। মিশ্র থেকে প্রকৃত ভগ্নাংশতে যাইতে হলে কি করতে হয়, এই দুইটা গুণ করতে হয়, 2 দুগুণে 4, উপরের 1 যোগ করতে হয়, ডিভাইডেড বাই 2। এটা মানে কি আড়াই না, আড়াই হচ্ছে এইটাই। তোমরা ইউটিউবে দেখতে পারো যে কিভাবে মিশ্র থেকে প্রকৃততে যায়, প্রকৃত থেকে মিশ্রতে যায়, অপ্রকৃত থেকে মিশ্রতে যায়, সরি মিশ্র থেকে প্রকৃততে যাওয়া যায় না, মিশ্র থেকে অপ্রকৃততে যাওয়া যায়। অপ্রকৃত মানে হচ্ছে উপরে থাকবে বড় আর নিচে থাকবে ছোট, এই অবস্থা থাকলেই একে মিশ্রতে কনভার্ট করা যায়। তাড়াহুড়ায় বলে ফেলছিলাম। তাহলে 5/2 ইন্টু 2 পাই আর, এই টু এবার কেটে দেওয়া যায়, ইকুয়াল টু 5 পাই আর। এবার 5 বসাইলাম, পাই এর মান 3.1416 বসাইলাম। ভিডিও হচ্ছে তো নাকি? হ্যাঁ হচ্ছে। 5 বসাইলাম, পাই এর মান 3.1416 বসাইলাম, ইন্টু আর এর মান 5 বসাই দিলাম। তাহলে এইটুকু যখন আমরা ক্যালকুলেটারে বসাবো, সবার হাতে হাতে এই অস্ত্র থাকতেই হবে, এই অস্ত্র বীর বাঙালিকে ধরতে শিখতেই হবে। ঠিক আছে, গুণ করবা 5 গুণন 3.1416 গুণন 5, তাহলে উত্তর যেটা আসবে 78.54 মিটার, এটাই উত্তর। ঠিক আছে, আবার বলি, আড়াই পাক ঘোরা মানে কি, এইখান থেকে ঘুরে একবার এখানে আসলো 1 পাক, আবার এইটা ঘুরে আসলো 2 পাক, আবার তাইলে আবার অর্ধেক যাইতে হবে না, আড়াই পাকের মধ্যে 2 পাক ঘুরে ফেললো, আর কত যাইতে হবে, অর্ধেক। অর্ধেক পাক মানে এখান থেকে এখানে আসা, আদি অবস্থান এইটা, শেষ অবস্থান এইটা, একদম লম্বা লম্বে ধরে দিলে এটা হচ্ছে ব্যাস, ব্যাস মানে 2r, তাহলে 2 × 5 10 মিটার। দূরত্ব বলছিলাম আগেই, পাক সংখ্যাটা গুণ করে দিলেই পরিধির সাথে দূরত্ব পাওয়া যায়। তাহলে এই যে আড়াই ইন্টু 2 পাই আর, এই সংখ্যাটাকে মিশ্র আকারে আছে, মিশ্র থেকে আমরা নিয়ে যাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশে। অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার জন্য উপায়টা হচ্ছে এই দুইটা গুণ করতে হয়, 2 দুগুণে 4, তার সাথে যোগ করতে হয় উপরে যেটা আছে এইটা, তাহলে 4 আর 1 5 হইলো, নিচে 2 হইলো, এই 2 কেটে দেওয়া যায়, পরিধির মানে হচ্ছে 2 পাই আর, তাহলে হচ্ছে 5 পাই আর। এবার পাই এর মান কত, পাই ইকুয়াল টু 3.1416, আর এর মান 5 দেওয়া আছে, ক্যালকুলেটরে পুরোটা গুণ করে দিলে এত মিটার পাওয়া যায়। এইবার 2 নাম্বারটা, 3 সমস্ত 4-এর 3 পাক ঘুরলে, 3 সমস্ত 4-এর 3 পাক মানে কি বলতো, ধরলাম এই হচ্ছে বৃত্তটা, আচ্ছা যদিও বাঁকা খারাপ হয়ে গেল, এই হচ্ছে বৃত্তটা, হ্যাঁ। ধরলাম এখান থেকে যাত্রা শুরু করতেছে, এখান থেকে যাত্রা শুরু করলে পুরোটা ঘুরলো, ঘুরে এখানে আসলো, তাহলে কি হলো 1 পাক, আবার পুরোটা ঘুরলো, কি হলো 2 পাক, আবার পুরোটা ঘুরলো, 3 পাক। এইবার 3 পাকের 3 সমস্ত 4-এর 3 পাকের মধ্যে 3 পাক ঘুরে ফেললো, আর বাকি থাকে কতটুকু, 4 ভাগের 3 ভাগ। এবার 4 ভাগের 3 ভাগ কি আমাকে শিখাইতে হবে আর, এইখান থেকে শুরু করছে এই পথে ঘুরতেছে, তাহলে 4 ভাগের 3 ভাগ মানে কি, এইখান থেকে শুরু করলো, এটাকে আনুমানিক ভাবে মনে মনে 4 ভাগ করে নাও, তাহলে এই যে এখানে আসলে 1 পাক ঘোরা হইলো, 2 পাক ঘোরা হইলো, 3 পাক ঘোরা হইলো, তাই এইখানে এসে থামলো। তাহলে তার আদি অবস্থান কোনটা, এইটা, আর শেষ অবস্থান কোনটা, এইটা। তাহলে আদি আর শেষ অবস্থানের মধ্যে লম্বা লম্বি একটা টান দিয়ে দিলে সেটাই হয় আমাদের সরণ। সে 70 পাক ঘুরুক 80 পাক ঘুরুক আমার দেখার বিষয় না, ঠিক আছে, আমার আদি অবস্থান আর শেষ অবস্থান জানতে হবে। ওকে, তাহলে সরণ আমরা কি বলতে পারি, সরণ ইকুয়াল টু, এইটার মান আর মানে কত 5, এটার মান কত 5, তাহলে সরণ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার তার উপরে রুট ওভার, ক্যালকুলেটরে টিপে দিবা, ঠিক আছে। তাহলে কত আসবে 25 যোগ 25, ঠিক আছে, তাহলে আসবে রুট ওভার 50।
6 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, রুট ওভার 6 না 7 এরকম কিছু আসে, রুট ওভার 50, 7.07। আরেকটা উপায় আছে, একবারে বলছিলাম এইটাকে এই দৈর্ঘ্যটা আমরা মনে রাখতে পারি না, r√2 করা মানে কি 5 ইন্টু রুট টু, 5 ইন্টু রুট টু করলো 7.07 মিটারই পাইলা তুমি, তাহলে এইটাও ইউজ করা যাবে। বোথ আর কারেক্ট। এবার আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে দূরত্ব। দূরত্ব কিভাবে পাবো আমরা, দূরত্ব বলছি তো পাক সংখ্যার সাথে পরিধি, পাক সংখ্যা কত, পাক সংখ্যা হচ্ছে 3 সমস্ত 4 3 গুণন পরিধি হচ্ছে 2 পাই। তোমরা চাইলে এগুলা ক্যালকুলেটরও করতে পারো, 3 সমস্ত 4 3 ক্যালকুলেটরে দিলে পাবা হচ্ছে 3.75। 2 পাই এর মান তো বের করাই যায় আগে থেকে, বাট আমি একটু ক্যালকুলেট করে দেখাচ্ছি। চাই এইটাকে করো, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ 3 4 12, 12 13 14 15, তাহলে এটা কত হবে 15/4। এইখানে যেটা করছি তাও তোমাদের সুবিধার্থে একবার দেশ ও জাতির কল্যাণে 3 + 4 + 3 পুরোটা /4। তাহলে কত আসবে 3 4 12, 12 + 3, তাহলে আসতেছে কত 15/4 ইন্টু 2 পাই আর 15/4 মানে হচ্ছে 15/4 ইন্টু 2, কাটাকাটি করলে আসবে 15/2। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেটরে যদি বসায় দেই, আর এর মানটা 5 বসাবো, তাহলে কত আসবে 15/2, আচ্ছা 2 আর আসবে না, 15/2 ইন্টু পাই আর, 15/2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5। তাহলে কত আসবে ক্যালকুলেটর করে দেখো, 15/2 মানে হচ্ছে 7.5, 7.5 গুণন 3.1416 গুণন 5, তাহলে আসতেছে 117.81। ওকে, তোমরা এইরকমও করতে পারো, 15 দিলা, তারপরে দিলা হচ্ছে পাই এর মান কত 3.1416 গুণন আর এর মান দিলা 5, কিছু একটা উত্তর পাবা। ঠিক আছে, 15 গুণন 3.1416 এই যে দিলা, দেখাচ্ছি, দেখো দেখা যায় 15 গুণন 3.1416 গুণন 5, আর এর মান বসাইলাম, উত্তর পাচ্ছ ইকুয়াল দিলে তাহলে 235.62, নিচে 2 ভাগ করা আছে না, তাহলে ভাগ 2, এই যে 117.81। ওকে, এইটার ক্ষেত্রে কি করলাম, আড়াই পাক, আড়াই পাক মানে একবার এই পাক আবার এই পাক তারপরে অর্ধেকটা, আর এখানে গেছে 3 সমস্ত 4 3, তার মানে 1 পাক, এই যে 2 পাক, এই যে 3 পাক, তারপরে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ গেছে, গেলে আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা, তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে লম্বা লম্বি টান দিয়ে দিলে সেটাই হচ্ছে সরণ। সরণ কিভাবে পাবো, r√2 দিলেও পাওয়া যাবে, একটু আগে প্রমাণ করে আসছি, অথবা চাইলে এইখান থেকেও বের করা যায় যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আসলে সরণের উপর স্কয়ার, তাই এটা একবার বাদ দিয়ে √ওভার দিয়ে দিছি। ওকে, আর এটা পিথাগোরাসের উপপাদ্য, আর একবারে আমরা উত্তর বলতে পারি যে s ইকুয়াল টু এটা। ঠিক আছে, তাহলে r√2 ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু √2 7.07 মিটার, এইখানেও 7.07 মিটার। আর আগে বলছিলাম দূরত্ব ইকুয়াল টু কি, পাক সংখ্যা ইন্টু পরিধি, তাহলে পাক সংখ্যা হচ্ছে এইটা, তার সাথে পরিধি, পাক সংখ্যা মানে পাক সংখ্যাটাকে এবার মিশ্র থেকে অপ্রকৃততে নিয়ে যাব,
নিয়ে গেলে পাওয়া যাবে 3×4=12, 12, 13, 14, 15, তাহলে 15/4 ইন্টু 2πr, তাই না? তাহলে তাহলে 15/4 ইন্টু 2πr মানে এই 4 আর 2 কাটাকাটি গিয়ে হবে 15/2 ইন্টু πr। তাহলে 15/2 বসাইলাম, 3.1416 বসাইলাম পাই এর মান, আর এর মান 5 বসাইলাম, উত্তর বের হয়ে আসলো। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। তা আমাদের কিন্তু গতির উপরে আসলে 3টা ক্লাস হয়ে গেল, একদম ধামাকাদার ম্যাথ, থিওরি সব মিলায়। এরপর থেকে আমরা কালকে আসলে বেগ শুরু করব। বেগ জিনিসটা আসলে কি, দ্রুতি জিনিসটা আসলে কি, ইত্যাদি বিভিন্ন স্কেলার এবং ভেক্টর রাশি সম্বন্ধে আরো বিশদভাবে জানবো। আমাদের দূরত্ব আর সরণের পার্টটা আপাতত এখানে স্থগিত থাকতেছে। যতটুকু আমরা শিখেছি মোর দেন এনাফ। আমি বিট করে বলতে পারি গোটা বাংলাদেশে কেউ তোমাকে এইসব জিনিস এইভাবে শেখাবে না, এত ভেঙে ভেঙে, এত ডিটেলসে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কেউ বোঝাবে না। তো তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো মাস্ট উপকৃত হবা। তো সবাইকে ধন্যবাদ।